খবর দেখছেন এমএস স্পেশাল নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেব শিরোনাম। কান্নায় ভেঙে পড়লেন বীরভূমের বাঘ, শেষ ভরসা মমতা। জিতে গেল রাজ্য, খারিজ সিবিআইয়ের আর্জি। নিয়োগ দুর্নীতির মামলায় অবশেষে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ জেলা পরিষদের সদস্যার। বন্যায় মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ, বীরভূমে মমতার ঘোষণা। বীরভূমে নয়া সমীকরণ, অনুব্রতর বাড়িতে নো এন্ট্রি, 2 হেভিওয়েট তৃণমূল নেতার। বাংলাদেশিদের উল্টো করে টাঙাবো, শাহী মন্তব্যের পাল্টা ওপারের। এবার আসছি বিস্তারিত খবরে। নিজের চেয়ারে বসে কান্নায় ভেঙে পড়লেন বীরভূমের দাপুটে নেতা বলেই পরিচিত অনুব্রত মণ্ডল। 2 বছর আগে আগস্টের এক সকালে নিচুপট্টির এই বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই। এরপরও আসানসোলের জেল, সেখান থেকে দিল্লির তিহার জেলে ঠাঁই। মঙ্গলবার সকালে বাড়ি ফিরে নিজের কার্যালয়ে কিছুটা সময় কাটালেন অনুব্রত। নিজের পুরনো চেয়ারে বসেই আবেগী হয়ে পড়েন দর্দণ্ড প্রতাপ নেতা। ক্যামেরায় ধরা পড়ল তার কান্নার দৃশ্য। এই 2 বছরে তার শরীর যে আরও ভেঙেছে তার ছাপ স্পষ্ট। কলকাতা বিমানবন্দরে তিনি হুইল চেয়ারের সাহায্য নিয়েছিলেন। এদিনও মেয়ে সুকন্যা তাকে ধরেছিলেন। অনুব্রতকে গাড়ি থেকে নামতে দেখে তার ওপর পুষ্পবৃষ্টি করতে থাকেন দলের কর্মী সমর্থকরা। গাড়ি থেকে নেমে অনুব্রত প্রথমেই সবাইকে আসন্ন দুর্গাপুজোর শুভেচ্ছা জানান। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, শারদীয়ার শুভেচ্ছা। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি, ঠিক যেমন দিদি আমায় ভালোবাসে, তাকে সারা পশ্চিমবঙ্গের মানুষ ভালোবাসে। শরীরের অবস্থা খুব খারাপ, সম্ভব হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করব। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের রাজনীতিতে আজ বড়সড় পরিবর্তনের সাক্ষী হলো কংগ্রেসের জেলা পরিষদের সদস্যা জাসমিন খাতুন, যিনি উত্তরবঙ্গ এলএলবি কলেজের ছাত্রী ও কংগ্রেস নেতা জয়নুল হকের কন্যা। আজ আনুষ্ঠানিকভাবে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই যোগদান অনুষ্ঠানটি হয় রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানির নেতৃত্বে, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, সহকারী সভাপতি গোলাম রসুল প্রমুখ। জাসমিন খাতুনের তৃণমূলে যোগদানকে কেন্দ্র করে গোয়ালপুকুর অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মন্ত্রী গোলাম রাব্বানি এই যোগদানকে স্বাগত জানিয়ে বলেন, তৃণমূল কংগ্রেসের উন্নয়নমুখী নীতিতে আস্থা রেখে বহু রাজনৈতিক নেতা ও কর্মী আমাদের দলে আসছেন। জাসমিন খাতুনের মতো যুবনেত্রীর যোগদান তৃণমূলকে আরও শক্তিশালী করবে। জাসমিন খাতুন বলেন, আমি দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম, তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এবং রাজ্যের উন্নয়নের জন্য তৃণমূলের মতাদর্শকে আমি বেশি কার্যকর বলে মনে করছি। তৃণমূলের মাধ্যমে মানুষের জন্য আরও ভালো কাজ করতে পারবো বলে আমি আশাবাদী। এমন এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন উত্তরবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির উপর সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। বিশেষত আগামী নির্বাচনে এই ধরনের দলবদল স্থানীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে অনেকে মনে করছেন। বীরভূমের বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বানভাসী এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি ঘোষণা করেন, বন্যায় মৃতদের পরিবার প্রতি 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, বন্যায় 28 জন মারা গিয়েছেন, তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। তিনি আরও বলেন, বিনা চিকিৎসায় যে 29 জনের মৃত্যু হয়েছে তাদেরও 2 লক্ষ টাকা করে দেওয়া হবে। যদিও এই অর্থ নগণ্য, তবে সরকার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। উন্নয়ন কাজের জন্য বরাদ্দ ও কেন্দ্রের সমালোচনা, মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ রাস্তা মেরামত ও উন্নয়ন কাজের জন্য বিধায়কদের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, রাস্তাগুলোর সারাইয়ের জন্য বরাদ্দ টাকা সম্পূর্ণটাই খরচ হবে। এমপি খাতের 1 কোটি টাকা স্কুল মেরামতির জন্য এবং 4 কোটি টাকা রাস্তা মেরামতিতে খরচ হবে। তিনি কেন্দ্রের সরকারের সমালোচনা করে বলেন, গ্রামীণ আবাস প্রকল্পের জন্য গত 3 বছর ধরে কেন্দ্র থেকে কোনো টাকা পাওয়া যায়নি। আবাসন প্রকল্পের অগ্রগতি, গ্রামীণ আবাস সংক্রান্ত বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ডিসেম্বরে 11 লক্ষ টাকা দেওয়া হবে। তিনি জানান, বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি হলে ঝাড়খণ্ডের বৃষ্টির কারণে জল বৃদ্ধি পায়। 99 সালে যখন আমি রেলমন্ত্রী ছিলাম তখন কোমর সমান জল ছিল,
কিন্তু আমাদের সরকার আসার পর থেকে এই বিষয়গুলো নিয়মিত মনিটরিং করা হচ্ছে। তিনি যোগ করেন, 11 লক্ষ বাড়ির মধ্যে ইতিমধ্যে 65,000 বাড়ির সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে দেওয়ার কাজ শুরু করেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর তালিকা প্রস্তুত করা হবে এবং সার্ভে বর্ষা শেষে শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণাগুলি বীরভূমের বাসিন্দাদের মধ্যে কিছুটা আশার আলো জাগিয়েছে, কারণ বন্যার প্রভাবে অনেক মানুষ বিপর্যস্ত হয়েছেন। অমিত শাহর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালো বাংলাদেশ সরকার। ভবিষ্যতে এই ধরনের মন্তব্য থেকে অমিত শাহকে বিরত থাকতে অনুরোধ করা হলো। সোমবার ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনারকে দেওয়া হয় নোটে এই প্রতিবাদ জানায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। কি বলেছিলেন অমিত শাহ? সম্প্রতি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে দলের পরিবর্তন যাত্রায় বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই তিনি বলেন, ঝাড়খণ্ডে বিজেপি সরকার গড়তে পারলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। আমি আপনাদের সবাইকে ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনের জন্য আবেদন জানাতে চাই। আমরা প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে সোজা করব। এই জমি আদিবাসীদের, কিন্তু এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। আদিবাসীর সংখ্যা 44% থেকে 28% নেমে এসছে। যেহেতু অনুপ্রবেশকারীরা জেএমএম, কংগ্রেস ও আরজেডির ভোট ব্যাংক, তাই এখানকার সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণে নিয়োজিত রয়েছে। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ভারতের ঝাড়খণ্ড সফরে গিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের নিয়ে অত্যন্ত অশোভন মন্তব্য করেছেন। তার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর কাজ করা থেকে বিরত থাকার পরামর্শের আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এই ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ণ করে। ঝাড়খণ্ডের ওই সভায় অমিত শাহ দাবি করেন, রাজ্যের পাকুড় জেলায় হিন্দুরা ঝাড়খণ্ড ছাড়ো স্লোগান হচ্ছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়টি তদন্তের জন্য ঝাড়খণ্ড হাইকোর্ট একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়ার তিনি আদালতকে ধন্যবাদ জানাতে চান। এই তদন্তের জন্য কেন্দ্র শীঘ্র ঝাড়খণ্ড সরকারের সহায়তায় একটি কমিটি গঠন করবে। 2022 থেকে রাজ্যে নিয়োগ দুর্নীতির রমরমা। এই শিক্ষক কেলেঙ্কারি মামলাতেই গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ বহুজনা। এদিকে কিছুদিন আগে সমতলের পর পাহাড়ে নিয়োগে দুর্নীতির অভিযোগ সামনে আসে। পাহাড়ের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে তদন্ত করছিল সিবিআই। এদিন জিটিএ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। পাহাড়ের নিয়োগ দুর্নীতির অভিযোগে আগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ। রিপোর্টও তলব করা হয়েছিল সিবিআইয়ের কাছে। বিচারপতির একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার, কিন্তু সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য, আর সেখানেই হলো সুরাহা। এদিন আদালতে সুপ্রিম কোর্টের প্রশ্ন, রাজ্য পুলিশের তদন্ত কেন যথার্থ নয়, কেন সিবিআই তদন্তের প্রয়োজন? হাইকোর্টকে বলতে হবে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, শুধুমাত্র খুব বিরল ক্ষেত্রেই এই ধরনের নির্দেশ দেওয়া যেতে পারে। সেটাই উচ্চ আদালত কেন পুলিশের তদন্ত অন্যায্য বা নিরপেক্ষ নয় মনে করার কারণ নথিভুক্ত করার পর এরপরই রাজ্যের দাবি মেনে সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দেওয়া হয়। প্রসঙ্গত, পাহাড়ে নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক শাসক দলের নেতাদের বিরুদ্ধে এফআইআর ঠুকেছিল খোদ রাজ্য সরকার। স্কুল শিক্ষা দপ্তরের করা অভিযোগের ভিত্তিতে উত্তর বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়। পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দপ্তরের দায়ের করা অভিযোগের নাম রয়েছে বিনয় তামাং, তৃণমূল ছাত্র পরিষদ নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য ও জ্যোতিপ্রিয় মল্লিক, ঘনিষ্ঠ হাবড়ার তৃণমূল ছাত্র পরিষদ নেতা বুবাই বোস, স্কুল পরিদর্শক প্রাণগোবিন্দ সরকার সহ রাজন্না হালদারের স্বামী প্রান্তিক চক্রবর্তীও। জিটিএর স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে এদের বিরুদ্ধে।